আর মাসুদ কামাল গতকালই একটি ভিডিও আপলোড করেছিলেন, আমি বলবো এটা এক্সট্রিমলি কন্ট্রোভার্সিয়াল, অত্যন্ত বিতর্কিত একটি ভিডিও। সরকারকে নিয়ে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং কিছু সম্মানিত উপদেষ্টাদের নিয়ে খুবই ডেরোগেটরি মন্তব্য করেছেন, অসম্মানজনক এবং ডিফেমেশন কেস হতে পারে তার বিরুদ্ধে, মানহানি যেটাকে আমরা বলি, সুস্পষ্টভাবে মানহানি হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হতে পারে। এই নিয়ে গতকালকের ভিডিওটির কথা বলছি। আর সেই ভিডিওর টাইটেল ছিল প্রথমবারের মতো বিএনপির মুখোমুখি সরকার, প্রথমবারের মতো বিএনপির মুখোমুখি সরকার। তো সেই ভিডিওতে 12-13 মিনিটের একটি ভিডিও, তিনি বেশ কিছু কথা বলেছেন যেটি আমার দৃষ্টি কেড়েছে এবং আমি মনে করছি তিনি সীমা লঙ্ঘন করেছেন। অনেকদিন থেকে তিনি সীমা লঙ্ঘন করেই চলেছেন। তার চ্যানেল যদি কেউ ভিজিট না করে থাকেন দয়া করে করবেন, তার আগে পরের ভিডিওগুলো দেখবেন। গত কয়েক মাস থেকে কি করছেন এই সরকারকে ব্যর্থ দেখাবার জন্যে, দুর্বল দেখাবার জন্যে, এবং বিশেষভাবে আমি আগের ভিডিওতে বলেছি, পুনরাবৃত্তি হচ্ছে হয়তো বা আমার কথা, বাট আমার কোনো উপায় নেই, করতে হচ্ছে। প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে টার্গেট করেছেন, প্রয়োজনে অপ্রয়োজনে, প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিকভাবে তার ব্যাপারে কথা হচ্ছে। বেশিটাই অপ্রাসঙ্গিকভাবে, অপ্রয়োজনীয়ভাবে, দরকার নেই, তবু তাকে নিয়ে কথা হচ্ছে। তাকে যত রকম ভাবে ছোট করা যায় সব চেষ্টা মাসুদ কামাল করছেন। তো অনেকে হয়তো বলবেন, হ্যাঁ এটি তো গণতন্ত্র, যে যার মুখে আসে তাই বলবে। আসলে বিষয়টি এরকম না, গণতন্ত্রেরও সীমারেখা আছে। আর সমালোচনা করার বিষয়টি কিন্তু অন্যরকম। সমালোচনা মানে সমানভাবে আলোচনা, সেখানে ভালো দিকগুলো তুলে ধরতে হবে, খারাপ দিকগুলো আসবে সঙ্গে সঙ্গে, সেটাকে কিন্তু বলা হয় সমালোচনা। একটা ব্যালেন্সের দরকার হবে, সেখানে সমালোচনাটি ব্যালেন্সড হতে হবে। কিন্তু মাসুদ কামালের আলোচনায় কিন্তু সেটি কখনোই হয়নি। তো কালকের ভিডিওতেও হবে না, এটি স্বাভাবিক। তো তিনি কি কি বলেছিলেন ডেরোগেটরি বা অসম্মানজনক বা অশ্রদ্ধাজনক, আমি সেগুলো 1 by 1 পয়েন্ট আউট করছি। তিনি ভিডিওর শুরুতেই আবার একটি ভুল ইংরেজি শব্দ প্রয়োগ করেছেন। দর্শক, আমি আপনাদের আগেই জানিয়েছিলাম আগের ভিডিওটিতে, মাসুদ কামাল ইংরেজিতে খুব দুর্বল। তো হতেই পারেন কেউ ইংরেজিতে দুর্বল হলে আমাদের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু একজন সাংবাদিক যিনি নানা রকম চ্যানেল খুলে লাখো ভক্ত জুগিয়েছেন, মিলিয়ন্স তার সাবস্ক্রাইবার্স আছে, তো এরকম একজন মানুষ যিনি একজন ইনফ্লুয়েন্সারও বটে, ইন টার্মস অফ নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবিং টু হিজ চ্যানেল, তিনি একজন ইনফ্লুয়েন্সার। তো এরকম একজন মানুষ যখন একের পর এক, দিনের পর দিন ভুল ইংরেজি শব্দ ব্যবহার করছেন, বাংলা কথোপকথনে মাঝে মাঝে স্কুইজ করে ইংলিশ ওয়ার্ড ঢুকিয়ে দিচ্ছেন, ফাইন, আমরা অনেকেই কাজটি করে থাকি, তাতে কনভারসেশন স্মার্ট হয়ে ওঠেন, তাতে দোষের কিছু নেই। বাট মাসুদ কামাল যত শব্দ ব্যবহার করছেন সব ভুল ভালভাবে ব্যবহার করছেন, কলোকেশন মেনে চলছেন না। প্রিয় দর্শক, ইন কেস, কলোকেশন হলো একটি টার্ম ইংরেজিতে, যার মানে হলো কোন শব্দ কোথায় বসবে, কোন শব্দ কার পাশে বসবে। ইচ্ছে মতো যে কোনো শব্দ যে কোনো জায়গায় বসিয়ে দেওয়া যায় না, সেটা করলে পরে ইংলিশ গ্রামার সেটি অ্যালাউ করে না। তো মাসুদ কামালের কলোকেশন বিষয়ে কোনো ধারণা নেই, তাই যে কোনো শব্দ যে কোনো জায়গায় ব্যবহার করছেন, যেটি কিনা হাস্যকর। যিনি কিনা জার্নালিজমে অনার্স মাস্টার্স ডিগ্রি নিয়েছেন, অনেক বছর থেকে সাংবাদিকতা করছেন বলে দাবি করছেন, আর এখন নানা রকম কথাবার্তা বলে চলেছেন, ভালো, বাট এই নলেজটি কিন্তু তার নেই, একেবারেই খুব দুর্বল অবস্থা। তো এই ভিডিওর শুরুতে তিনি বলেছিলেন, এই সরকারের সমর্থক ভক্ত যারা আছেন দেশে বিদেশে, তারা নাকি নানা রকম সংকট সৃষ্টি করবার চেষ্টা করছেন, এবং কিভাবে করছেন, তারা নানা রকম ক্যারিকেচার করে নানান রকম সংকট সৃষ্টি করছেন। তো ক্যারিকেচার শব্দটি তিনি এখানে কেন ব্যবহার করলেন, কি উদ্দেশ্যে ব্যবহার করলেন, মোটেই বোঝা গেল না। তো তিনি হয়তো এটিকে অন্য কোনো শব্দ ভেবেছিলেন, কলোকেশনাল এরার না বুঝে এখানে প্রয়োগ করে দিয়েছেন, ফাইন, এটা ইগনোর করছি। তো এবার অন্যান্য বিষয় কি বলেছেন সে আলোচনায় যাচ্ছি। তিনি বলেছেন, বিনিয়োগ নিয়ে প্রথমে কথা বলেছেন যে এই সরকার বিনিয়োগ নাটক করেছে, রোড শো, এই শো, সামিট, আপনারা যাই করেন না কেন ভাই, এইসব হবে না। প্রধান উপদেষ্টাকে অ্যাড্রেস করে বলছেন, ভাই আপনি এগুলো পারবেন না, এই বিনিয়োগ হবে না, এই দেশে কেউ বিনিয়োগ করবে না। এটি কি কোনো পজিটিভ কথা নিজের দেশ সম্পর্কে? কেউ বিনিয়োগ করবে না, এটা কখনো ঘটবে না, নির্বাচিত সরকার না আসলে নাকি কেউ বিনিয়োগ করবে না। এবং বলেছেন, বিনিয়োগে যেসব বিনিয়োগকারীদের দেখানো হয়েছে তারা নাকি আগে থেকেই বাংলাদেশেই ছিলেন, তারা বাংলায় কথা বলেন। তো তিনি বলেছেন যে এইসব করে মানুষের চোখে ধুলো দিতে পারবেন না। তো এইসব করে ধুলো দেবার জন্য অধ্যাপক ইউনূস ক্ষমতায় আসেননি, প্রিয় দর্শক, আমরা জানি সেটি। আর তিনি জোর করে আসেননি, ষড়যন্ত্র করেও আসেননি, তাকে আনা হয়েছে, সম্মানের সঙ্গে আনা হয়েছে। আগেও এই দেশে যখন 1/11 হয়েছিল, 1/11, তখনও তাকে অনেক অনুরোধ করা হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে, তিনি রাজি হননি ক্ষমতা নিতে। বাট এবার ছাত্র জনতার অনুরোধকে তিনি ফেলতে পারেননি।
তিনি ক্ষমতা নিতে রাজি হয়েছেন। সেইভাবেই তার ক্ষমতায় আসা এবং সেইভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে কাজ করা। তো মাসুদ কামাল যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে তিনি কোনো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন আর এসে অকারণে ক্ষমতাকে দীর্ঘায়িত করবার চেষ্টা করছেন। তো প্রতিটি ভিডিওতে এই ইঙ্গিত মাসুদ কামাল দিয়েই চলেছেন। ঠিক আছে, তো এই গেল চোখে ধুলো দেবার বিষয়, তিনি মানুষের চোখে ধুলো দিচ্ছেন। পরে বলছেন ইউনূসের আমলে মৌলবাদীরা আশকারা পেয়েছে কিনা সেটি ভাববার বিষয়। আর এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পও একটি টুইট করেছিলেন, মাসুদ কামাল বলছেন। তো ইউনূস সাহেব মৌলবাদীদের আশকারা দিয়েছেন কিনা বা মৌলবাদ তার আমলে আশকারা পেয়েছে কিনা বা মৌলবাদ বলতে মাসুদ কামাল কি বোঝাচ্ছেন সেটা সীমারেখা কতটুকু, ধর্ম চর্চা কোন পর্যায়ে গেলে মৌলবাদ হয় বা হয় না, সেগুলো বিশদ আলোচনার বিষয়। তো মাসুদ কামাল বললেন যে তিনি এদেরকে আশকারা দিয়েছেন কিনা হতে পারে। আর এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন। এইটি হলো তার এভিডেন্স। ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন। তো ডোনাল্ড ট্রাম্প অনেক কিছুই টুইট করছেন। তার সেনিটি নিয়ে অনেক মানুষ প্রশ্ন করছে। পিপল কোয়েশ্চন হিজ সেনিটি, অর্থাৎ তার মানসিক সুস্থতা নিয়ে খোদ আমেরিকানরাই প্রশ্ন তুলেছে। তার দলেরও অনেকে প্রশ্ন তুলছেন যারা বিবেকবান। তো ডোনাল্ড ট্রাম্পকে কেন এখানে রেফারেন্স হিসেবে টানতে হলো ইউনূস সরকারকে মৌলবাদী প্রমাণ করবার জন্য, চিন্তার বিষয়। যাই হোক, আসি অন্য পয়েন্টে। তারপর বলতে থাকলেন এই যে উনি সংস্কার করছে, বিএনপি গতকাল তার সঙ্গে দেখা করতে গেল, বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, কি অপরাধ করেছে বিএনপি। তো বিএনপির পক্ষে বেশ কথা বলবার চেষ্টা করলেন, বিএনপিকে হয়তো বা দলে টানার চেষ্টা করছেন। তো সেই জন্য বিএনপির নাম দিলেন। বিএনপি চেয়েছে ডিসেম্বরে নির্বাচন হোক, উনি কেন রাজি হলেন না, উনি কেন দিলেন না, উনি কেন বলছেন জুন পর্যন্ত যাবে। তিনি ভুল করে জানুয়ারি পর্যন্ত বলছিলেন মাসুদ কামাল, কিন্তু আসলে কথাটি ছিল ডিসেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত। তো কেন দেবেন না, আর উনি নির্বাচন দেবার কে? মাসুদ কামাল আরো একটি ইন্টারেস্টিং প্রশ্ন তুলেছেন যে ডক্টর ইউনূস নির্বাচন দেবার কে, নির্বাচনের তারিখ দেবার কে, তাকে কে এখতিয়ার দিয়েছে, তাকে কে এই ম্যান্ডেট দিয়েছে, এইসব এই আজে বাজে কথাগুলো তিনি বলছিলেন। তো প্রিয় দর্শক, তিনি এখন সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার তিনি প্রধান উপদেষ্টা। তো তিনিই তো এই কাজগুলো করবেন, নির্বাচনের তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশন, বাট মূল নির্দেশনা ওনার কাছ থেকে আসতে হবে কবে সেটি হবে, আর সেই অনুযায়ী নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। তো তার কাছ থেকে গ্রিন সিগন্যাল পেতে হবে। তো মাসুদ কামাল বলছেন তিনি কে, তাকে কে এখতিয়ার দিয়েছে, তাকে কে দায়িত্ব দিয়েছে। তো এইসব প্রশ্ন নিঃসন্দেহে ডেরোগেটরি, ডিফেমেটরি, অসম্মানজনক, অশ্রদ্ধাজনক। আচ্ছা, তারপর তিনি বলছেন যে আপনি বিদেশ থেকে লোক উড়িয়ে এনেছেন। তিনি অধ্যাপক আলী রিয়াজের কথা বলছেন। আলী রিয়াজকে নিয়েও তিনি অনেক ডেরোগেটরি মন্তব্য গত দু একটা ভিডিওতে করেছেন। তিনি বলেছেন হঠাৎ করে আমেরিকা থেকে উড়ে এসে আমাকে সংবিধান শেখাবে, উনি সংবিধানের কি জানেন। তো আলী রিয়াজ সম্পর্কে যারা জানেন, আলী রিয়াজ আমেরিকাতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শুধু তাই না, তিনি অনেকগুলো সংস্থার সম্মানজনক ফেলো বা সদস্য, আমেরিকার বিভিন্ন বডির তিনি ফেলো, বিভিন্ন বডির তিনি কোথাও প্রেসিডেন্ট, কোথাও ডিরেক্টর, কোথাও কোঅর্ডিনেটর, প্লাস তিনি একজন অধ্যাপক, বহু বছর ধরে সরকার ও রাজনীতি বিজ্ঞান পড়াচ্ছেন ইলিনয় অঙ্গরাজ্যে, ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে। তো তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা মাসুদ কামালের যোগ্যতার বিষয় না আসলে, যদিও মাসুদ কামাল সেটি ভুলে গিয়ে তাকে নিয়ে পড়ে আছেন, তার পেছনে কথা বলছেন এবং বলছেন যে আপনারই উপদেষ্টারা একসময় পালিয়ে যাবে, আপনিও হয়তো বিদেশে গিয়ে থাকবেন, আর আপনার উপদেষ্টারা পালিয়ে গেলে মালটাল যা কামাবার তা তো কামিয়েই ফেলেছে। প্রিয় দর্শক, প্লিজ নোট ইট। এবং আমি সরকারের সংশ্লিষ্ট দপ্তরকেও বলছি, আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। মাসুদ কামাল বলছেন অধ্যাপক ইউনূসের উপদেষ্টারা একসময় পালিয়ে যাবেন, অধ্যাপক ইউনূসও দেশ ছেড়ে দিবেন, এবং শুধু তাই না, তারা মালপানি যা কামাবার, তার ভাষায়, মাসুদ কামালের ভাষায়, তার ভাষায় এরকমই হয়ে থাকে, অমার্জিত অশিক্ষিত বাংলা প্রায়শই, মালপানি যা কামাইবার কামাইছে, এগুলো নিয়ে তারা ভেগে যাবে। তো আমি সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে আবারও বলছি, মাসুদ কামালকে কাস্টডিতে নিতে হবে এবং তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে, কারণ এই অভিযোগ একটি গুরুতর অভিযোগ। আর সরকারের পক্ষ থেকে এই বিষয়ে যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে জনগণকে ভুল বার্তা দেওয়া হবে। জনগণ ধরে নেবেন মাসুদ কামালের অভিযোগ ঠিক, উপদেষ্টারা আখের গুছিয়ে ফেলেছে, বিশেষভাবে বিদেশ থেকে যারা এসেছেন, উড়িয়ে এনেছেন যাদের অধ্যাপক ইউনূস, তারা মালপানি কামিয়ে ফেলেছেন, সেগুলো নিয়ে বিদেশে ভেগে যাবেন। তো এই কথাটিকে এস্টাবলিশ করা হবে। তো এই জন্য মাসুদ কামালকে কাস্টডিতে নিতে হবে, তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে খুব দ্রুত, না হলে দেরি হয়ে যাবে। তো মাসুদ কামাল আরো বলেছেন যে এইসব বিদেশ থেকে আসা সংস্কারকরা
বা বিশেষজ্ঞরা আপনার সঙ্গে আড্ডা দেয়, তারা আপনার আড্ডার বন্ধু, তাই এরা ভালো, তাই এরা সংস্কার করবে, এদের সংস্কার করবার কি যোগ্যতা আছে? তো এদের কারোই নাকি সংস্কার করবার কোনো যোগ্যতা নেই। আচ্ছা, তারপর বলছেন, দেখুন এইসব সংস্কারের বিষয়গুলো জনগণের ম্যান্ডেটের উপর ছেড়ে দিন, জনগণ নির্বাচনের সময় ম্যান্ডেট দেবে। এই সংস্কারের বিষয়গুলোকে ম্যান্ডেটের উপর ছেড়ে দিতে বলছেন, শব্দটি তিনি ভুল প্রয়োগ করেছেন। প্রিয় দর্শক, আরেকটি ভুল ইংরেজি বললেন মাসুদ কামাল। বলা উচিত ছিল সংস্কার প্রস্তাবগুলো, সুপারিশ পাড়াগুলো রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ ম্যানিফেস্টোতে যাবে এগুলো, আর সেই ম্যানিফেস্টো অনুযায়ী জনগণ ডিসাইড করবে, জনগণ সেগুলো দেখবে, আগে থেকে জানবে যে কোন কোন দল কি কি সংস্কার সুপারিশ মেনে চলবে বা কি করবে, তাদের কি টার্গেট আছে, ক্ষমতায় গেলে তারা কি কি সংস্কার করবে। সেই ম্যানিফেস্টো অনুযায়ী জনগণ নির্ধারণ করতে পারবে কোন পার্টিকে তাদের ভোট দেওয়া উচিত, আর জনগণ তখন ম্যান্ডেট দেবে সেই পার্টির পক্ষে। তো মাসুদ কামাল বলছেন এগুলোকে জনগণের ম্যান্ডেটের মধ্যে ছেড়ে দিতে হবে। না, জনগণ নির্বাচনে ম্যান্ডেট দেবেন, আর ছেড়ে দিতে হবে ম্যানিফেস্টোর মধ্যে, ম্যান্ডেটের মধ্যে এগুলোকে ছেড়ে দিতে হবে না। মাসুদ কামাল আবার কলোকেশন লঙ্ঘন করলেন, অর্থাৎ যখনই মুখ খুলছেন, যখনই দু একটা ইংরেজি শব্দ বলছেন, ভুল ভাল বলছেন, কিছুই হচ্ছে না, জায়গা মতো পড়ছে না। তো আমি তাকে আগে অনুরোধ করেছিলাম ইংরেজি না বলতে, আমাদের ইংরেজির দরকার নেই, তো বাংলায় কথা বললে আমরা বুঝি। তো এই ভুলভাল ইংরেজিগুলো মাসুদ কামালের অনেক ভক্ত অনুরক্ত যারা আছেন তারাও হয়তো বা কেউ কেউ ভিডিও দেখছেন, আপনারা দয়া করে আমি অনুরোধ করব মাসুদ কামালকে বার্তাটি দেবেন যে এই ভুলভাল ইংরেজি যাতে তিনি না বলেন, ইংরেজিগুলো বলা যাতে বিরত থাকেন এবং বাংলায় কথা বলেন, আমরা বাংলা বুঝি, সবাই বুঝবে। তো ভুলভাল ইংরেজি বলার চাইতে না বলাই ভালো। মাসুদ কামাল সর্বশেষ বলেছেন যে ইউনূস সরকারকে কে ক্ষমতায় এনেছে, কিভাবে ক্ষমতায় আছে। তিনি বলেছেন তাকে তো ছাত্ররা এনেছে, জনগণ আনেনি, ছাত্ররা এনেছে। আর এই ছাত্রদের কি দাম আছে, তাদের মিটিংয়ে আজকাল 100 লোকও হয় না। আমি তার সাহসের প্রশংসা করি। এই মাসুদ কামাল সেই 5 আগস্টের সময়ের কথা বলছি, সেই টর্নেডোর মুখে কি মাসুদ কামাল দাঁড়াতে পারতেন? কোনো যোগ্যতা বা কোনো সাহস তার ছিল যে সেই টর্নেডোর মুখে দাঁড়িয়ে বলবেন যে অধ্যাপক ইউনূসকে চাই না, ছাত্রদের পছন্দ আমার পছন্দ না, ছাত্ররা একজন অযোগ্য লোককে পছন্দ করছে অন্তর্বর্তীকালীন সরকারকে লিড করবার জন্য। এই সাহস কি মাসুদ কামালের মতো লোকদের ছিল? ছিল না। যত দিন যাচ্ছে মাসুদ কামালদের সাহস বেড়েই চলেছে। এই জন্যে যে এই সরকার অত্যন্ত ফ্লেক্সিবল একটি সরকার, এবং তারা নির্বাচিত না হলেও গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করছে, এবং তারা কারো কণ্ঠ বন্ধ করেনি, কারো জিও বা ছিঁড়ে ফেলেনি, হাসিনার মতো কাউকে গুম করেনি, হত্যা করেনি। তাই মাসুদ কামালরা এত কথা বলতে পারছে। বাট তারপরেও বলছি সরকারের সহ্যের একটা সীমা থাকতে হবে। রাষ্ট্রের স্বার্থে সরকারকে এই সহ্য সীমায় লাগাম টানতে হবে, এবং মাসুদ কামালকে কাস্টডিতে নিতেই হবে, এটি সময়ের দাবি, এবং দেশের স্বার্থে এই কাজটি হওয়া দরকার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।